হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেম গাইডেন্স। আমরা ক্লাস 12-এর অর্গানিক কেমিস্ট্রি আন্ডারে পড়ছিলাম অ্যালকোহল ফেনল ইথার। লাস্ট ক্লাসে আমরা ফেনলের রিয়াকশান শুরু করেছিলাম। ফেনলের রিয়াকশানস যেগুলো মানে কি বলবো ইনভলভিং OH গ্রুপ সেটা কমপ্লিট করেছিলাম। আর বেনজিন বলয় ঘটিত যে রিয়াকশানসগুলো ফেনলের সেইগুলো আমরা শুরু করেছিলাম। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে রিয়াকশানটা সেটা হচ্ছে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। তার আন্ডারে আমরা পড়েছিলাম হ্যালোজেনেশন এবং নাইট্রেশন। নাইট্রেশন পড়তে গিয়ে আমরা নাইট্রোসেশন অর্থাৎ এনো গ্রুপের ইন্ট্রোডাকশন বেনজিন বলয় সেইটা পড়েছিলাম। এবার হ্যালোজেনেশন এবং নাইট্রেশনের পরে আজকে থার্ড রিয়াকশন হচ্ছে সালফোনেশন। আমরা নাইট্রোসেশনটাকে আর আলাদা করে 3 নম্বর বোধহয় বলেছিলাম আগের দিনকে, ঠিক আছে? তাহলে এটা 4 নম্বর হয়ে গেল। সালফোনেশনে কি হয়, বেনজিন বলয়ের যে হাইড্রোজেন তাকে সরিয়ে চলে আসে কে SO3H অর্থাৎ সালফোনিক অ্যাসিড এটা চলে আসছে, ঠিক আছে? রিয়েজেন্ট এখানে কি ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় ফিউমিং H2SO4 অর্থাৎ ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। বাংলাতে ফিউম মানে ধোঁয়া, ঢাকনা খুললেই ধোঁয়া বেরোয় এখান থেকে। কেন বেরোয়? কারণ হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের মধ্যে আচ্ছা এমনি করে লিখি যে দিস ইকুইভ্যালেন্ট টু, মানে এটা আসলে হচ্ছে যে SO3 গ্যাস dissolved in H2SO4, কনসেন্ট্রেটেড H2SO4 এর মধ্যে SO3 গ্যাস সালফার ট্রাইঅক্সাইড গ্যাস ডিজলভ করা থাকে। এই অবস্থায় দেখো এইটা আর এইটা তুমি যদি যোগ করো তাহলে ফর্মুলাটা কী হয়? H2S2O7, দ্যাট ইজ ওলিয়াম। ফিউমিং সালফিউরিক অ্যাসিডের আর একটা নাম হচ্ছে ওলিয়াম। তার মধ্যে কি থাকে, মানে সালফিউরিক অ্যাসিডের মধ্যে SO3 গ্যাস ডিজলভ করা থাকে। এইবার এই যে SO3 গ্যাস যেটা কিনা ডিজলভ করা আছে, এই SO3 গ্যাসটা এখানে আমাদের ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। SO3 এর স্ট্রাকচার আমরা জানি, VSEPR থিওরি থেকে আমরা পড়েছি। যেহেতু অক্সিজেনগুলো ইলেকট্রোনেগেটিভ, তাহলে সালফার এখানে ডেল্টা পজিটিভ হবে। এই ডেল্টা পজিটিভ মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট সালফারকে অ্যাটাক করে বেনজিনের পাই ইলেকট্রন ক্লাউড, বেনজিন বলয়ের পাই ইলেকট্রন ক্লাউড। বেনজিন তো আমরা নেব না, আমরা নেব হচ্ছে ফেনল। তো ফেনলের মধ্যে যে বেনজিন বলয়ের যে পাই ইলেকট্রন ক্লাউড সে অ্যাটাক করবে কোথায়? SO3-তে, ঠিক আছে? যদি SO3-তে অ্যাটাক করে, আমরা মেকানিজম নিয়ে খুব একটা চিন্তিত নই, কারণ দরকার নেই, তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি। যদি এখানে অ্যাটাক করে তাহলে যে কোনো তিনটের মধ্যে যে কোনো একটা বন্ড খুলে গেল, তৈরি হবে কি OH। আমরা অর্থ পজিশনের অ্যাটাকটাই দেখিয়েছি, অর্থ বা প্যারা থেকে অ্যাটাক হবে, যেহেতু OH গ্রুপ অর্থ প্যারা ওরিয়েন্টিং। তাহলে এই যে সালফারের একদিকে ডাবল বন্ডেড ও, আরেকদিকে ডাবল বন্ডেড ও, আরেকদিকে সিঙ্গেল বন্ডেড ও মাইনাস, মানে SO3 মাইনাস। এবার এদিকে বেনজিন বলয়ের মধ্যেও রেজোনেন্স চলবে, রেজোনেটিং কী বলবো আরও RS তৈরি হবে টবে, সেই সব আমরা দেখাচ্ছি না। এবার ডাইরেক্টলি এখান থেকে কী হবে, পরবর্তী স্টেপে কী হবে, এই বেনজিন বলয়ের আবার অ্যারোমেটিসিটি ফিরে আসবে, ঠিক আছে? অ্যারোমেটিসিটি ফিরে আসার পরে আমি জাস্ট এই অ্যাটাকটুকু দেখাতে চাইছিলাম, কারণ এটা আর 5টা রিয়াকশনের থেকে একটু অন্যরকম। অ্যারোমেটিসিটি ফিরে আসার পরে এই গ্রুপটা হয়ে গেল, দেখো এইটা SO3 মাইনাস, মানে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন এখানে শেষ। এরপরে ফাইনালি যেহেতু মিডিয়ামে আমাদের অ্যাসিড আছে, এবার এই SO3 মাইনাসটা আর SO3 মাইনাস হিসাবে থাকবে না, এটা অ্যাকচুয়ালি SO3H হয়ে যাবে, ঠিক আছে? অনেকে এরকম মনে করতে পারে যে SO3H গ্রুপটাই বুঝি ইলেকট্রোফাইল, তাহলে ভুল হয়ে যাবে। সেই কারণে শুধু এইটুকু দেখানো। এইবার আমাদের যেটা দরকার অ্যাকচুয়ালি, আমি এটা মুছে দিচ্ছি, এটা অ্যাজ আমাদের খুব দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য আমি বললাম। যেটা আমাদের দরকার যে রিয়াকশানটা কী হবে ফেনলের সঙ্গে, যখন আমরা এরমভাবে লিখবো ব্যাপারটা যে ফেনল, আর এখানে আমরা দিলাম হচ্ছে ফিউমিং H2SO4। এবার রিয়াকশানটা দু রকম হয়, মানে দুটো আলাদা টেম্পারেচারে। রুম টেম্পারেচার যদি নিই 25 ডিগ্রি C, সেক্ষেত্রে আমরা দেখি যে অর্থ পজিশানে SO3H গ্রুপটা আসছে। আর যদি হায়ার টেম্পারেচার থাকে, সাপোজ 110 ডিগ্রি
বা আরও বেশি টেম্পারেচারে। সেক্ষেত্রে আমরা দেখব যে SO3H গ্রুপটা আসছে প্যারা পজিশনে। যদি টেম্পারেচার কিছু বলা না থাকে, কোনো টেম্পারেচারই বলা থাকলো না, তাহলে প্যারাটা মেজর অ্যাজ ইউজুয়াল, যেহেতু অর্থতে স্টেরিক হিন্ড্রেন্স বেশি। কিন্তু যদি টেম্পারেচার মেনশন করা থাকে তাহলে আমরা হায়ার টেম্পারেচারে বলবো প্যারা, মানে নামটা কী হবে এটা, এটা তো সালফোনিক অ্যাসিড গ্রুপ, অ্যাসিড হচ্ছে বেশি কী বলবো সিনিয়র গ্রুপ। সেক্ষেত্রে যদি ওইচটাকে বাদ দিই তাহলে কী নাম হয়, বেনজিন সালফোনিক অ্যাসিড। তাহলে বেনজিন সালফোনিক অ্যাসিডের প্যারা পজিশনে বা অর্থ পজিশনে কী আছে, ওইচ গ্রুপ আছে। তাহলে এটা হচ্ছে প্যারা হাইড্রক্সি, SO3H গ্রুপের সাপেক্ষে প্যারাতে হাইড্রক্সি। তাহলে প্যারা হাইড্রক্সি বেনজিন সালফোনিক অ্যাসিড, আর উপরেরটা হচ্ছে অর্থো হাইড্রক্সি, আর লিখছি না আমি, অর্থো হাইড্রক্সি বেনজিন সালফোনিক অ্যাসিড। কম টেম্পারেচারে যেটা প্রোডাক্ট তৈরি হয় দ্যাট ইজ কল্ড KCP বা কাইনেটিক্যালি কন্ট্রোলড প্রোডাক্ট। এটা তৈরি হয় কেন কম টেম্পারেচারে, কারণ তাড়াতাড়ি তৈরি হয়, রিয়াকশান রেট খুব ফাস্ট, তাই জন্য এটা কাইনেটিক্যালি কন্ট্রোলড KCP। আর এই প্রোডাক্টটা হচ্ছে মোর স্টেবল প্রোডাক্ট ডিউ টু এখানে কি স্টেরিক হিন্ড্রেন্সটা কম আছে, স্টেবিলিটি বেশি, সিস্টেমের স্টেবিলিটি বেশি বলে আমরা এটাকে বলি থার্মোডাইনামিক্যালি কন্ট্রোলড প্রোডাক্ট। থার্মোডাইনামিক্স হচ্ছে এটাকে, এই প্রোডাক্টটাকে কন্ট্রোল করে, মানে হাইয়ার টেম্পারেচারে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে দ্যাট ইজ TCP বা থার্মোডাইনামিক্যালি কন্ট্রোলড প্রোডাক্ট। এই প্রোডাক্টটার স্টেবিলিটি বেশি আর এই প্রোডাক্টটা তাড়াতাড়ি তৈরি হয়, ফাস্টার। ঠিক আছে, সালফোনেশন সংক্রান্ত আলোচনা এইটুকুই, আর বিশেষ কিছু নেই। হ্যাঁ, একটা অ্যাপ্লিকেশান আছে সালফোনেশনের, এটা একটু মুছে দিচ্ছি আমি। সালফোনেশনের সবথেকে কী বলবো ইউজফুল যে অ্যাপ্লিকেশানটা যেটা আমাদের কাজে লাগে সেটা হচ্ছে, আমরা আগের দিন মনে করে দেখো নাইট্রেশন করানোর সময় আমরা পিক্রিক অ্যাসিড বানালাম প্রথমেই আমরা যেটা দেখলাম যে ফেনলের যদি আমরা মিক্সড অ্যাসিড দিই, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, তাহলে মোনো নাইট্রেশনের রিয়াকশান থামে না, পলিনাইট্রেশন হয়ে যায়, এবং পলিনাইট্রেশন হয় পিক্রিক অ্যাসিড তৈরি হয়, কিন্তু সেই পিক্রিক অ্যাসিডটা তৈরি হয় মাত্র 10%, বাকি 90% ওয়েস্টেজ, মানে ওগুলো সব অক্সিডেশন প্রোডাক্ট হয়ে যায়। তাহলে আমরা যদি পিক্রিক অ্যাসিড বানাতে চাই তাহলে আগের দিন যে মেথডে আমরা করেছি ওই মেথডটা ভালো না, কারণ ওখানে প্রোডাক্টের ইল্ড খুবই কম। ঠিক আছে, ব্যবসার স্বার্থে যদি কেউ ওই প্রোডাক্ট বানায় তাহলে সেই ব্যবসাদারের লস হয়ে যাবে পুরোপুরি। সেক্ষেত্রে অন্য একটা মেথড ভাবতে হবে। সেক্ষেত্রে আমরা সালফোনেশনকে কাজে লাগাই। আমরা ফিউমিং H2SO4 যদি রিয়াকশান করাই ফেনলে, 2 ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, একটা হিট করতে হয় বোধহয় এখানে, যাই হোক 2 ইকুইভ্যালেন্ট যদি নিই, এমনিতে কি হচ্ছে আইদার অর্থ অথবা প্যারা কোনো একটাতে আসবে, আর 2 ইকুইভ্যালেন্ট নিলে অর্থ এবং প্যারা দুটোতেই SO3H গ্রুপ চলে এলো। ঠিক আছে, এরপর এইটাকে আমরা করব নাইট্রেশন, মানে আমরা এখানে কনসেন্ট্রেটেড HNO3 দিয়ে হিট করব। নাইট্রেশন করলে কী হবে দেখো, খুব ভালো করে লক্ষ্য করো, OH গ্রুপ হচ্ছে অর্থ প্যারা ওরিয়েন্টিং, OH গ্রুপ হচ্ছে অর্থ প্যারা ওরিয়েন্টিং। এখন অর্থ প্যারা গ্রুপের মধ্যে দেখো একমাত্র এই অর্থ পজিশনটা, এখানে কে আছে, হাইড্রোজেন। তাহলে এই হাইড্রোজেনটাকে NO2 গ্রুপ রিপ্লেস করবে, তো নাইট্রেশন হবে তো এখানে, এই দুটো গ্রুপকেও রিপ্লেস করবে। এটাই হচ্ছে সালফোনেশনের মজা। সালফোনেশনে হলে এই SO3H গ্রুপকেও NO2 রিপ্লেস করবে আর এই দিকেও রিপ্লেস করবে, এবং আমরা পেয়ে যাব পিক্রিক অ্যাসিড। তাহলে যদি পরীক্ষার সময় তোমাকে বলে যে ফেনল থেকে পিক্রিক অ্যাসিড কী করে বানাবো, তাহলে দিস ইজ দ্য মেথড। আগের দিনের মেথডটা আমরা লিখবো না, এটা বেস্ট মেথড পিক্রিক অ্যাসিড বানানোর। এইবার এই যে রিয়াকশানটা হয়ে গেল, SO3H গ্রুপকে সরিয়ে দিল NO2, এইটা হচ্ছে একটা স্পেশালিটি। সেটা হচ্ছে দেখো SO3H গ্রুপ অ্যান্ড COOH গ্রুপ, এই দুইটা ফাংশনাল গ্রুপের একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে এরা অ্যাসিড মিডিয়ামে, এই যে মিডিয়াম তো অ্যাসিডিক, এরা অ্যাসিড মিডিয়ামে কী হয়, অন্য কোনো ইলেকট্রোফাইল দ্বারা রিপ্লেসড হয়ে যেতে পারে। ঠিক আছে, ক্যান বি রিপ্লেসড বাই আদার ইলেকট্রোফাইল। ঠিক আছে, অ্যাসিডিক মিডিয়াম হতে হবে, কিন্তু অন্য কোনো রিয়াকশান হলে কিন্তু হবে না, এবং এই দুটো গ্রুপেরই হতে হবে। ঠিক আছে, এর একটা খুব সুন্দর অ্যাপ্লিকেশান না, অ্যাকচুয়ালি মনে রাখার জন্য আমি একটা রিয়াকশান তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে যে ধরা যাক আমি এটা মুছে দিচ্ছি, এটা হয়ে গেছে, এটা একটা স্পেশাল নোট হিসেবে লেখো, সালফোনেশন রিয়াকশান কমপ্লিট, তার বাইরে এটা দেখাচ্ছি আমি এখন, একটা নোট হিসাবে লেখো
যে ধরা যাক এখানে আছে SO3H গ্রুপ, এবারে এখানে আমি দিলাম কনসেন্ট্রেটেড HNO3, ঠিক আছে? তাহলে কিন্তু আমি দুটো প্রোডাক্ট লিখছি, কোনটা সঠিক সেটা তোমরা বলবে। এখন তো নিশ্চয়ই তোমরা বলতে পারবে, কারণ আমি তো অলরেডি আনসারটা করেই ফেললাম একটু আগে। দেখো তিনটে গ্রুপ, তো একটা হচ্ছে NO2 এখানে আসছে আর এখানে আসছে, এইখানে SO3H গ্রুপটা ইনট্যাক্ট থাকলো। আরেকবার আমি এমন প্রোডাক্ট লিখছি যেখানে তিন জায়গাতেই NO2 গ্রুপ এলো। তাহলে এই যে ব্যাপারটা যেটা আমরা করলাম একটু আগে, সেইটা যদি তোমার জানা না থাকে তাহলে মুশকিল হয়ে যাবে। তখন তুমি ভাববে যে এইটা কারেক্ট, কারণ এখানে একটা গ্রুপ অলরেডি আছে, যে দুটো পজিশনে শুধুমাত্র হাইড্রোজেন আছে, সেখানেই খালি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে তা নয়, এইটা হচ্ছে আসল রিয়াকশান, এটা হচ্ছে হবে না। এবার দেখো এইখানে যেটা ঘটলো, যখন আমরা এই পজিশনটা বা এই পজিশনের কথা ভাবছি, এখানে ছিল হাইড্রোজেন, হাইড্রোজেনকে সরিয়ে আসছে হচ্ছে NO2, তাই না? এখানে NO2 এসছে, এখানেও NO2 এসছে। তাহলে এই পার্টিকুলার যে রিয়াকশানটা, এটার নাম কি? নাইট্রেশন, নর্মাল নাইট্রেশন। কিন্তু যখন হচ্ছে SO3H গ্রুপকে সরিয়ে NO2 এলো, এটা নাইট্রেশন তো বটে, NO2 আসছে মানে নাইট্রেশন, কিন্তু এটার নামটা হচ্ছে ডিসালফোনেটিভ নাইট্রেশন। সালফোনেশন হয়েছিল এখানে অর্থ পজিশনে, সালফোনেশন হয়ে SO3H গ্রুপ এলো। এবার SO3H গ্রুপ চলে যাচ্ছে, তার মানে ডিসালফোনেশন হচ্ছে, তার বদলে আসছে NO2, মানে নাইট্রেশন হচ্ছে। তাহলে নর্মাল নাইট্রেশনের থেকে এটার ডিফারেন্স কি? এটা হচ্ছে এই নাইট্রেশনটা হতে পারছে ডিউ টু দ্যাট ডিসালফোনেশন। তো এটাকে আমরা বলবো ডিসালফোনেটিভ নাইট্রেশন। একই ঘটনা আমরা দেখতে পাই যদি এটা SO3H এর বদলে কি বললাম, যদি COOH গ্রুপ থাকে। ধরো এখানে আছে COOH, এটাকেও তুমি যদি কোনোভাবে যদি কনসেন্ট্রেটেড HNO3 দাও, মানে নাইট্রেশন যদি করাও, এখন ডেল্টা আছে, নাইট্রেশন করালে এখান থেকে কি প্রোডাক্ট আসবে দেখো, OH। কেউ ভাববে যে এখানে COOH গ্রুপ রয়ে গেল যেরকম ছিল, এইখানে NO2 আর এইখানে NO2 আসবে, দুটো জায়গাতে NO2 আসবে, এটা এই পর্যন্ত অনেকেই ভাবতে পারবে। কারণ NO2 গ্রুপ, কারণ হচ্ছে OH গ্রুপ যেহেতু খুব স্ট্রং অ্যাক্টিভেটিং, তাহলে যে কটা পজিশন ফাঁকা পাবে সব জায়গাতেই ও NO2 গ্রুপের ইনসারশন করাবে। কিন্তু এই COOHটার জন্য হয়ে যাবে আমাদের গন্ডগোল আনসারে, কারণ অ্যাকচুয়াল আনসার যেটা হবে সেটা হচ্ছে এই নিচের অংশটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এখানে NO2 আসছে, তিনটে জায়গাতে NO2, অর্থাৎ পিক্রিক অ্যাসিড কিন্তু তৈরি হচ্ছে। সুতরাং আমি এইটাকে আবারও দিয়ে দেবো ক্রস, এটা হবে না এবং এটা হবে। তাহলে যখনই তুমি দেখবে যে COOH গ্রুপ আছে বেনজিন বলয়ে, বা SO3H গ্রুপ আছে, এবার রিয়েজেন্টটা অ্যাসিডিক, তাহলে তখন তুমি বুঝতে পারবে যে সেখানে ডিসালফোনেশন হয়ে তারপরে সেই ইলেকট্রোফাইল আসবে, বা ডিকার্বক্সিলেশন হয়ে তারপরে ইলেকট্রোফাইল আসবে। তাহলে ডিসালফোনেটিভ নাইট্রেশন বা ডিকার্বক্সিলেটিভ নাইট্রেশন বা এনি আদার ইলেকট্রোফাইলের কী বলবো প্রবেশ হওয়া, সেইটা কখন ঘটবে? অ্যাসিড মিডিয়ামে, যদি রিয়েজেন্টটা অ্যাসিডিক নেচারের থাকে। নাম্বার 5 হচ্ছে ফ্রিডেল ক্রাফট রিয়াকশান। পুরোটা নামটা লিখলাম না, নিশ্চয়ই তোমরা জানো। ফ্রিডেল ক্রাফট আমরা বহুবার পড়েছি, হ্যালোঅ্যারিনে পড়েছি, তারপরে বেনজিনে ক্লাস 11-এ পড়েছো। তো ফ্রিডেল ক্রাফটে দু রকম রিয়াকশান হয়, অ্যালকাইলেশন আর অ্যাসাইলেশন। এবার কি হয় দেখো, ধরা যাক ফেনল নিয়েছো, ফেনল নিয়ে তুমি যেটা করছো সেটা হচ্ছে যে ধরা যাক মিথাইল ক্লোরাইড দিয়ে আমরা ভাবি, এনি আদার অ্যালকিল হ্যালাইড নেওয়া যেতে পারে। যে অ্যালকিল হ্যালাইড নিই সেই অ্যালকিল হ্যালাইড কী হয়, এই বেনজিন বলয়ের ওইচের সাপেক্ষে অর্থ বা প্যারা পজিশনে এসে যুক্ত হয়, এবং সেখানে রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে ইত্যাদি। আমরা অত ডিটেলে যাচ্ছি না, কারণ এটা অলরেডি আমরা আগে পড়েছি কোথায়, ক্লাস 11-এ, এখানে আমরা বেনজিনের ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন পড়েছি। আমরা আপাতত একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি এইটা, এবং এখানে অবশ্যই অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড,
ঠিক আছে? কী রিয়াকশান হবে? OH গ্রুপের সাপেক্ষে প্যারা পজিশানে মিথাইল গ্রুপ এলো, যেহেতু মিথাইল ক্লোরাইড নিয়েছি আমি, এবং OH গ্রুপের সাপেক্ষে অর্থ পজিশানে মিথাইল গ্রুপ এলো। এগুলোকে বলা হয় ক্রেসল। এদের সাধারণ নাম হচ্ছে, কমার্শিয়াল নাম হচ্ছে ক্রেসল। এটা হচ্ছে অর্থ ক্রেসল, এটা হচ্ছে প্যারা ক্রেসল, ঠিক আছে? বা প্যারামিথাইল ফেনল এরকম বলা যেতে পারে। এবার এই রিয়াকশানের মুশকিলটা হচ্ছে কি, যে রেট অফ রিয়াকশান ইজ ভেরি স্লো। রেট অফ রিয়াকশান হচ্ছে খুবই স্লো। কেন স্লো? তার কারণ হচ্ছে এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের তো অক্টেট ফিল আপ হয়নি, ও তো ইলেকট্রন ডেফিসিয়েন্ট। ও কী করবে, ফেনলের এই যে অক্সিজেনের লোন পেয়ার ওকে ডোনেট করে দেবে। এখানে একটা লিউইস অ্যাসিড বেস রিয়াকশান হয়ে যাবে। হওয়ার পরে যেটা তৈরি হবে, দ্যাট ইজ, দেখো অক্সিজেন সংখ্যাটা H আছে, আর এই দিকে আছে AlCl3। তো এবার যেহেতু লোন পেয়ারটা নিচ্ছে অ্যালুমিনিয়াম, তাহলে ওর মাথায় নেগেটিভ চার্জ আসবে। আর এখানে 3টে Cl আসবে। 3টে Cl-এর মধ্যে একটা Cl এদিকে দেখালাম, আর 2টো Cl এর সঙ্গেই লিখে দিলাম, যাতে করে আমি পরের স্টেপে এটা দেখাতে পারি যে এটা যখনই তৈরি হবে সঙ্গে সঙ্গে এখান থেকে একটা HCl মলিকিউল বাইরে চলে যাবে। HCl মলিকিউল, কোন HCl মলিকিউল কী করে যাচ্ছে বাইরে? এই হাইড্রোজেনটা এবং এই হাইড্রোজেনটা। এই হাইড্রোজেন চলে গেলে ইলেকট্রন পেয়ার দিয়ে যাবে একে, তো অক্সিজেন হয়ে যাবে নিউট্রাল। আর এ চলে গেলে ইলেকট্রন পেয়ার নিয়ে যাবে, অ্যালুমিনিয়ামও হয়ে যাবে নিউট্রাল। তাহলে তৈরি হবে কি, এইরকম একটা প্রোডাক্ট, OAlCl2। ঠিক আছে? তাহলে এই যে রিয়াকশানটা হচ্ছে সাইড রিয়াকশানটা, এই সাইড রিয়াকশানের ফলে মেইন যে রিয়াকশানটা সেটা হ্যাম্পার হবে খানিকটা। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে 1 ইকুইভ্যালেন্ট ফেনল PHOH এর সঙ্গে রিয়াকশান করবে হচ্ছে 2 ইকুইভ্যালেন্ট অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কারণ একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড তো এই কাজ করতেই চলে গেছে, তাহলে আর একজন তো লাগবে যে হচ্ছে CH3Cl এর সঙ্গে রিয়াকশান করবে, ইলেকট্রোফাইল তৈরি করবে। তাহলে সবসময় প্রথম কথা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড মানে লিউইস অ্যাসিডটা অনেক বেশি পরিমাণে লাগছে, ডাবল ইকুইভ্যালেন্ট। আর দ্বিতীয় কথা, OH গ্রুপের পরিবর্তে এই গ্রুপটা আসছে, সেই কারণে এই গ্রুপের হচ্ছে ফাইনালি ইলেকট্রন ডোনেটিং পাওয়ার, মানে এই যে অ্যাক্টিভেটিং যে কী বলবো এবিলিটি, সেটা খানিকটা কমে যাচ্ছে। তার ফলে রিয়াকশান রেট অনেক স্লো হয়ে যাচ্ছে। একই রকমভাবে তুমি ফ্রিডলক্রাফট অ্যাসাইলেশনও দেখাতে পারো। তো এটা যদি নাম্বার A হয়, এটা হচ্ছে আমরা কী লিখবো, FC অ্যালকাইলেশন। আর যদি অ্যাসাইলেশন হয় তাহলে কী লিখবো, আমরা সবথেকে সোজা এক্সাম্পলটা দিচ্ছি, CH3COCl এর সঙ্গে অবশ্যই অ্যানহাইড্রাস AlCl3। এখান থেকে CH3CO+ তৈরি হবে, AlCl4- তৈরি হবে। CH3CO+ হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল, তাহলে এখানে CH3 তৈরি হবে অর্থ পজিশানে, এবং পাশাপাশি প্যারা পজিশানেও তৈরি হবে। তাহলে এখানে CH3 লিখে দিলাম। বেনজিন বলয়ে CH3 মানে এটা একটা অ্যারোমেটিক কিটোন হয়ে গেছে। অ্যারোমেটিক কিটোন যার হচ্ছে অর্থ পজিশানে একটা হাইড্রক্সি গ্রুপ, অ্যারোমেটিক কিটোনের প্যারা পজিশনে হাইড্রক্সি গ্রুপ। এইভাবে মানে অ্যাকর্ডিং টু কিটোনের প্রায়োরিটি আমরা এই বেনজিন বলয়ের নাম দেবো। আমরা জানি যে যদি ধরো OH-টা নেই, তাহলে বেনজিন বলয় COCH3। এই কম্পাউন্ডের নাম কি? অ্যাসিটোফেনন, নিশ্চয়ই তোমরা নাম জানো। তাহলে যদি তার অর্থ বা প্যারা পজিশনে হাইড্রক্সি থাকে তাহলে ওইভাবে নাম হবে অর্থ হাইড্রক্সি অ্যাসিটোফেনন বা প্যারা হাইড্রক্সি অ্যাসিটোফেনন। একটা নাম লিখে দিচ্ছি আমি, অর্থ হাইড্রক্সি, বানানটা দেখে নাও, অ্যাসিটোফেনন। ঠিক আছে? এটা কোনটা? এটা হচ্ছে এই যে এই কম্পাউন্ডটা। আচ্ছা, এবার 6 নম্বর হচ্ছে দেখো ডায়াজো কাপলিং রিয়াকশান। ডায়াজো কাপলিং রিয়াকশানে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে বেনজিন ডায়াজোনিয়াম ক্যাটায়ন। বেনজিন ডায়াজোনিয়াম ক্যাটায়নের কথা আমরা আগে পড়েছি। কোথায় পড়েছি? হ্যালোয়ারিন চ্যাপ্টার পড়ার সময় পড়েছিলাম। হ্যালোয়ারিন তৈরি করার জন্য ডায়াজোনিয়ামের সঙ্গে আমরা স্যান্ডমেয়ার রিয়াকশান করিয়েছিলাম। এছাড়া আরও বিভিন্ন জায়গায় তোমরা পড়ে থাকতে পারো। কী হয়? অ্যালকালাইন মিডিয়ামে রিয়াকশান হয়, অর্থাৎ ফেনল
ফেনল প্রথমে অ্যালকালাইন মিডিয়ামে ধরো NaOH দিয়েছি, দিয়ে O মাইনাস তৈরি করলো, ফেনক্সাইড আয়ন তৈরি করলো। ফেনক্সাইড আয়ন হচ্ছে ফার্দার রিয়াকশান করে, অর্থাৎ ইলেকট্রোফাইলটাকে অ্যাটাক করে। কীভাবে হয় দেখো ইলেকট্রোফিলিক অ্যাটাকটা, এটা একটু অন্যরকম রিয়াকশান, এতক্ষণ যেগুলো পড়লাম সেইগুলোর তুলনায় একটু অন্যরকম। আচ্ছা, এইদিকে যে বেনজিন বলয়টা আমি লিখবো, এই বেনজিন বলয়টাকে আমি ডিরেক্টলি PH লিখছি, ঠিক আছে, কারণ ওটা আর বড়ো করছি না। এবার দেখো যেটা হচ্ছে যে এই রিয়াকশান যেটা স্পেশালিটি, O মাইনাসটা এখানে ঘুরে আসে, এই ডাবল বন্ডটা খুলে এখানে চলে যায়, প্যারা পজিশন দিয়ে এই নাইট্রোজেনে অ্যাটাকটা হয়, প্যারা কার্বন দিয়ে অ্যাটাকটা হলো, ঠিক আছে। এইটা স্পেসিফিক রিয়াকশান, মানে প্যারা কার্বনটা দিয়েই প্যারা মানে O মাইনাসের রেসপেক্টে যে প্যারা পজিশনে যে কার্বনটা, সেইখান থেকেই অ্যাটাকটা হবে, অর্থ পজিশন থেকে অ্যাটাক হবে না ডিউ টু স্টেরিক হিন্ড্রেন্স। এবং এই অ্যাটাক হওয়ার পরে প্রোডাক্ট কী তৈরি হচ্ছে দেখো, আমি যদি এইভাবে লিখি, অক্সিজেনটা ডাবল বন্ডেড হয়ে গেছে, এখন অক্সিজেন ডাবল বন্ডেড, তো এখানে আর এখানে ডাবল বন্ড তৈরি হবে, ঠিক আছে। প্যারা পজিশন দিয়ে অ্যাটাক হবে, প্যারা পজিশনের সঙ্গে বন্ড হবে কার, এই নাইট্রোজেনের, তারপরে ট্রিপল বন্ডটা একটা বন্ড খুলে গিয়ে এই পরের নাইট্রোজেনটা নিউট্রাল হয়ে গেছে, তো ডাবল বন্ড হয়ে যাবে। আর এখানে একটা বেনজিন বলা থাকবে, PH লিখছিলাম ওই কারণে। এই এরপরে যেহেতু মিডিয়াম অ্যালকালাইন, মিডিয়ামে OH মাইনাস আছে, OH মাইনাস কী করবে, এই প্যারা পজিশনে এখানে একটা হাইড্রোজেনও আছে, এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে যাতে করে এই দিকের বাঁদিকে যে রিংটা, সে যাতে তার অ্যারোম্যাটিসিটিটাকে ফিরে পায়। তো এই অ্যাটাকের পরে এটা যদি এখানে অ্যাটাক করে, এই গ্রুপটা এখানে চলে আসবে, মানে এই হাইড্রোজেনটা ইলেকট্রন পেয়ার লস করবে, সেই ইলেকট্রন পেয়ার মানে এই অরবিটাল আর এই অরবিটালের মধ্যে ওখানে একটা ওভারল্যাপ হবে এবং পাই বন্ড তৈরি হবে, এবং কনসিকুয়েন্টলি এই হচ্ছে রিয়াকশান। তাহলে আবারও আমাদের বেনজিন বলয়টা অ্যারোম্যাটিসিটি ফিরে পাবে। তাহলে এবার এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এটা হয়ে যাবে O মাইনাস, আর এখানটায় যেরকম ছিল সেইটা থাকবে। এই O মাইনাসের পাশে নিশ্চয়ই একটা Na প্লাস থাকবে একে নিউট্রালাইজ করার জন্য। এই যেটা তৈরি হলো এটা হচ্ছে সোডিয়াম সল্ট অফ প্যারা হাইড্রক্সি, মানে এটা যদি সোডিয়াম সল্ট না হতো তাহলে এটা OH হতো, অর্থাৎ প্যারা পজিশনে একটা হাইড্রক্সি আছে, কার প্যারা পজিশনে, এই গ্রুপটার রেসপেক্টে প্যারা পজিশনে। তাহলে প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন, এরা একটা অরেঞ্জ কালারের প্রেসিপিটেশন হয়, খুব সুন্দর দেখতে হয়। এবং এইটা কিন্তু ফেনলের একটা আইডেন্টিফিকেশন টেস্ট হিসেবে এটাকে ব্যবহার করা যেতে পারে। তাহলে এখানে ইলেকট্রোফাইল হচ্ছে ডাইজোনিয়াম ক্যাটায়ন, আর অরেঞ্জ কালারের যে পিপিটি তৈরি হচ্ছে এটাই হচ্ছে এই রিয়াকশানের স্পেশালিটি, ঠিক আছে। আমরা এরপর যখন আচ্ছা আরেকটা কথা এখানে বলতে ভুলে গেছি, যে যদি বাই এনি চান্স ফেনলের OH গ্রুপের সাপেক্ষে ধরা যাক প্যারা পজিশনটা ব্লক আছে, এখানে কিছু একটা গ্রুপ আগে থেকে আছে, এই অবস্থায় যদি ধরা যাক একটা O মাইনাসই আছে, মানে ফেনক্সাইড আয়নই আছে, এই অবস্থায় যদি এখানে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড মানে PHN ট্রিপল বন্ড N এই যদি রিয়াকশান করতে আসে, তখন তো প্যারা পজিশন যেহেতু ব্লক, তাহলে এবার অর্থ পজিশন থেকে রিয়াকশান হবে, ঠিক আছে। তাহলে কি প্রোডাক্ট লিখবো দেখো, O মাইনাসের রেসপেক্টে প্যারা পজিশন ব্লকড, অর্থ পজিশনে শুধু ওই গ্রুপটাকে দিয়ে দেবো N ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড PH, যেটা ওখানেও দিয়েছি আমরা। মানে বিষয়টাকে দেখতে এরকম বড় লাগছে, আসলে এটা দেখো যদি তুমি এইটুকু জিনিসকে যদি ধরো তাহলে এটা বেনজিনই হচ্ছে, বেনজিনের মধ্যে O মাইনাস Na প্লাস, মানে ফেনক্সাইড আয়নের মতন না, যে ফেনক্সাইড আয়ন এইটুকু পার্ট হচ্ছে ফেনক্সাইড আয়ন, তার প্যারা পজিশনে N ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড বেনজিন বলা হয়, এইটা লেগে গেছে। তো এটাই এখানেও হয়েছে অর্থ পজিশনে, N ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড বেনজিন বলা হয়। তাহলে কখন অর্থ পজিশনে অ্যাটাক হবে, যদি প্যারা পজিশন বাই এনি চান্স যদি ব্লক থাকে, আদারওয়াইজ সবসময় প্যারা পজিশন থেকেই অ্যাটাকটা হবে। এইটা হচ্ছে 1 নম্বর কথা। আর 2 নম্বর হচ্ছে যে রিয়াকশানটা অলওয়েজ অ্যালকালাইন মিডিয়ামেই হবে, ঠিক আছে, অ্যালকালাইন মিডিয়াম।
অ্যাসিড মিডিয়ামে এই রিয়াকশান হবে না। কেন হবে না? কারণ ও মাইনাস তৈরি হবে, তবেই এই অ্যাটাকটা এরকমভাবে হবে। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে যে আমরা এরপর যখন এগুলো কাপলিং রিয়াকশান বলি আমরা যখন এরপর অ্যানিলিন পড়বো নাইট্রোজেন কম্পাউন্ড চ্যাপ্টারে, আমরা দেখবো যে অ্যানিলিন বা অ্যারোমেটিক যে অ্যামিনসগুলো সেকেন্ডারি, টারশিয়ারি, প্রাইমারি সবাই, ওরাও হচ্ছে ডায়াজোনিয়াম ক্যাটায়নের সঙ্গে এই ধরনের কাপলিং রিয়াকশান করে। সো এটা একটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশান, এবং ফেনল আর অ্যানিলিনের কাপলিং রিয়াকশানের মধ্যে একটা বেসিক ডিফারেন্সও আছে। সেই পার্টিকুলার টার্মটা আমি এখন আর বলছি না, ওটা যখন আমরা অ্যানিলিনের পড়ব কাপলিং রিয়াকশান তখন আমরা ডিফারেন্সটা একবারে পড়ব। এটা হয়ে গেল আমাদের অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের আন্ডারে 6 নম্বর রিয়াকশান। এরপর 7 নম্বর রিয়াকশান আমরা পড়ব। 7 নম্বর রিয়াকশান হচ্ছে রাইমার টিম্যান রিয়াকশান। রাইমার টিম্যান বা রাইমার টাইমান, অনেক রকম উচ্চারণ করে। এই রিয়াকশানটা দু রকম হয়। একটাকে আমরা বলি ফর্মাইলেশন, আর একটাকে আমরা বলি কার্বক্সিলেশন। দুটো রিয়াকশানের নাম দেখেই বোঝা যাচ্ছে যে এদের মধ্যে কী ডিফারেন্স। ফর্মাইলেশন মানে এখানে অ্যালডিহাইড বা কিটোন মানে কার্বনিল গ্রুপের একটা আগমন ঘটবে, আর কার্বক্সিলেশন মানে COOH গ্রুপের ইন্টারাকশন হবে। তা আমরা যদি নাম্বার এ বলি, নাম্বার এ নিয়ে আগে আলোচনা করি। RT রাইমার টিম্যান ফর্মাইলেশন। ফর্মাইলেশন রিয়াকশানের প্রথম কথা হচ্ছে যে ইলেকট্রোফাইল হচ্ছে এখানে CCl2, ঠিক আছে, দ্বিযোজী কার্বন পরমাণু। এটার নাম হচ্ছে ডাইক্লোরো কার্বিন। সো দিস ইজ ডাইক্লোরো কার্বিন। কী করে তৈরি হয়? আমরা অনেক আগে যখন আমরা রিয়াকশান মেকানিজম চ্যাপ্টার পড়েছিলাম, সেখানে আমরা পড়েছিলাম এলিমিনেশন রিয়াকশান। এলিমিনেশন রিয়াকশানের আন্ডারে আমরা প্রথমেই বলেছিলাম যে কি বলেছিলাম, আমরা যে রিয়াকশানগুলো পড়ছি এলিমিনেশনের আন্ডারে E1, E2, E1CB, এগুলো হচ্ছে বিটা এলিমিনেশন বা 1-2 এলিমিনেশন। আরেক ধরনের হয় যেটাকে আমরা বলি আলফা এলিমিনেশন বা 1-1 এলিমিনেশন, অর্থাৎ প্রোটন এবং লিভিং গ্রুপ একই কার্বন থেকে এলিমিনেট হয়। তো তার একটা এক্সাম্পল হচ্ছে এটা, যেখানে এই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করলো প্রথমে বেস, ঠিক আছে, এই বলটা ভেঙে গেল, দিয়ে এখান থেকে কার্বন মানে CCl3 একটা নেগেটিভ চার্জ তৈরি হলো, কার্ব অ্যানায়ন তৈরি হলো। নেক্সট টাইম এখান থেকে একটা ক্লোরিন বেরিয়ে যায়, তাহলে প্রথমে প্রোটন বেরোলো, সেকেন্ড টাইম লিভিং গ্রুপ বেরোলো, দিয়ে এইবার এইখানে CCl2টা তৈরি হয়ে গেল। তাহলে CCl2 তৈরি হওয়া সেটা আমাকে দেখাতে হবে যে সেটা কী করে তৈরি হলো, ডিউ টু দিস আলফা এলিমিনেশন। আলফা এলিমিনেশন এই রিয়াকশানটা আমরা আগে করেছি, আলফা অথবা এটাকে 1-1 এলিমিনেশনও বলে। হলো এইবার বেসিক যে রিয়াকশানটা মানে ফর্মাইলেশন রিয়াকশানে অ্যাকচুয়ালি কী ঘটে। আমরা ফেনলের সঙ্গে তাহলে রিয়াকশান করালাম কাকে, দেখো KOH আর CHCl3, তাহলে আমরা এরকম লিখি যে CHCl3 মানে কি ক্লোরোফর্ম আর পটাশিয়াম হাইড্রক্সাইড। পটাশিয়াম হাইড্রক্সাইড ইন অ্যালকোহল, ঠিক আছে, অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রক্সাইড, টেম্পারেচারও দিতে হয়। তৈরি হয় কি দেখো, ফর্মাইলেশন, অ্যালডিহাইড গ্রুপ চলে এলো অর্থ পজিশানে, পাশাপাশি অবশ্যই প্যারা পজিশানেও তৈরি হলো। তাহলে এটা অর্থ হাইড্রক্সি বেনজালডিহাইড বলবো আমরা এটাকে। বেনজিন বলার সঙ্গে CHO আছে মানে বেনজালডিহাইড, এটা সিনিয়র গ্রুপ OH এর তুলনায়, আমরা জানি IUPAC মেথডে তাই হয়। সুতরাং এটা বেনজালডিহাইড যার অর্থ পজিশনে হাইড্রক্সি, তাহলে দিস ইজ অর্থ হাইড্রক্সি বেনজালডিহাইড। এটার আরেকটা নাম হচ্ছে স্যালিস্যালডিহাইড। দ্বিতীয়টার নাম আমি আর লিখলাম না, দিস ইজ প্যারাহাইড্রক্সি বেনজালডিহাইড। ঠিক আছে, রিয়াকশানের মেকানিজমটা দেখতে হবে। দেখো অ্যাজ সাচ রিয়াকশানের মেকানিজম এমনিতে খুব যে বিশাল গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়, জাস্ট আমি বোঝানোর জন্য দেখাচ্ছি। এটা কার্বিন কী করে তৈরি হয়েছে, ডাইক্লোরো কার্বিন অর্থাৎ ইলেকট্রোফাইল অফ দিস রিয়াকশান, এইটা জানতে হবে, এটা জানাটা দরকার। ঠিক আছে, রিয়াকশান মেকানিজম অ্যাজ সাচ খুব ইম্পর্টেন্ট নয়, তবু
একবার করে যদি আমি দেখিয়ে দিই তাহলে তোমাদের খাতায় বিষয়টা থেকে গেলে পরবর্তী সময় রিভিশনের সময় কখনো কখনো কাজে লেগে যেতে পারে, একটা নোটসটা একটা কমপ্লিট হয়ে থাকবে। তো OH মানে ফেনল থেকে আমরা শুরু করলাম। ফেনল প্রথমে NaOH-এর সঙ্গে বা NaOH বা KOH যাই হোক তার সঙ্গে রিয়াকশান করবে, প্রথমে O- তৈরি করলো ফেনক্সাইড আয়ন, ঠিক আছে। ফেনক্সাইড আয়নের সঙ্গে এবার রিয়াকশান করতে আসছে CCl2, ডাইক্লোরোকার্বিন হচ্ছে ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাহলে ওকে অ্যাটাক করবে হচ্ছে ইলেকট্রন রিচ সেন্টার। এই নেগেটিভ চার্জটা ঘুরে এখানে আসে এবং এই অর্থ পজিশন দিয়ে এখানে অ্যাটাকটা হয়। অর্থ পজিশন দিয়ে যেই অ্যাটাক হলো তার মানে ইলেকট্রন পেয়ার পেলো কে CCl2 যদি ইলেকট্রন পেয়ারটা পায় তাহলে এই কার্বন এখন ইলেকট্রন গেইন করলো। ইলেকট্রন যদি গেইন করে তাহলে খুব ভালো করে লক্ষ্য করো, এই বন্ডটা আর সরি আমাদের এইখানে ছিল ডবল বন্ড আর এখানে ছিল, এই দুটো বন্ড থাকলো, এই বন্ড পাই বন্ড ভেঙে গেছে, তার পরিবর্তে এখানে চলে এসছে CCl2 এখানে নেগেটিভ চার্জ, CCl2 যদি ইলেকট্রন পেয়ার পেয়েছে। আচ্ছা এই যে কার্বনটা এই কার্বনটাতে দেখো তিন দিকে তিনটে বন্ড দেখা যাচ্ছে, সুতরাং এখানে আচ্ছা আমি এটাকে না নিচের দিকে লিখি তাহলে সুবিধা হবে, CCl2 মাইনাস, তো তিনটে বন্ড হচ্ছে 1 2 3, তাহলে ফোর্থ বন্ডে নিশ্চয়ই হাইড্রোজেন আছে, তাই তো। সিস্টেম হচ্ছে আমাদের অ্যালকালাইন, সুতরাং প্রোটন লস করবে অবশ্যই -H+। এই প্রোটনটা এই প্রোটনটা অ্যাকচুয়ালি এইখানে চলে আসবে, মানে এই বন্ডটা ভেঙে যাবে, প্রোটনটা থেকে অ্যারোটা দিয়ে ভুল হলো। অ্যাকচুয়ালি এই যে বন্ডটা রয়েছে এই বন্ডের যে ইলেকট্রন পেয়ার সেই বন্ড পেয়ারকে ছেড়ে দিয়ে H+ বাইরে চলে যাবে, সেই জন্য -H+ লিখেছি। এবার এই বন্ড পেয়ার এখানে রয়ে গেল, মানে একটা পি অরবিটাল রয়ে গেল, ইলেকট্রন পূর্ণ পি অরবিটাল, পাশের এই কার্বনের পি অরবিটালের সঙ্গে ওভারল্যাপিং হয়ে এইখানেও একটা বন্ড তৈরি করবে আর এই বন্ডটা খুলে যাবে, তাহলে এখান থেকে O- তৈরি হলো, এখানে বন্ড তৈরি হলো ওভারল্যাপিংয়ের জন্য। আর এই যে দেখো CCl2 এখানে তো কার্বন তো নেগেটিভ চার্জ, এখান থেকে যে H+ বাইরে বেরোতে যাবে ওই H+টাকে ও ট্র্যাপ করে নেবে, যেহেতু ও নেগেটিভলি চার্জ, ও প্লাস চার্জটাকে ট্র্যাপ করে অ্যাকচুয়ালি এখানে তৈরি করে দেবে CHCl2, ঠিক আছে। এইবার সিস্টেম অ্যালকালাইন OH- এখনও অ্যাটাক করবে, এইটুকু পোর্শনকে ভালো করে লক্ষ্য করো, এইটুকু পোর্শনে এটা তো অ্যালিফ্যাটিক অংশ, এই অ্যালিফ্যাটিক অংশে একটা SN2 রিয়াকশান হবে এবং কী হবে, ক্লোরিনগুলো চলে গিয়ে OH চলে আসবে নর্মাল, যেরকম আমরা আগেও পড়েছি অ্যালিফ্যাটিক, আমরা হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে হ্যালো অ্যালকেনের রিয়াকশান করতে গিয়ে আমরা করেছি। তাহলে CH দুটো ক্লোরিন চলে গিয়ে দুটো OH চলে আসবে, তাহলে একটা OH-কে এখানে দেখালাম আর একটা OH-কে এখানে দেখালাম। এখন এইটা খুব একটা আনস্টেবল কম্পাউন্ড, যেহেতু এটা একটা জেম ডাইঅল টাইপের তৈরি হয়ে গেছে, একই কার্বনে দুটো OH, তো এইখান থেকে কী হবে, নিশ্চয়ই একটা ওয়াটার মলিকিউল লস হবে, তাহলে এইখান থেকে যদি একটা ওয়াটার মলিকিউল যদি লস হয়ে যায় তাহলে ফাইনালি কী পড়ে থাকবে, O-, এখানে অ্যারোমেটিক সিস্টেমই আছে, আর এটা CH আর এটা ডবল বন্ডও হয়ে যাবে না, CH ডবল বন্ডও মানে CHO, এই হয়ে গেল আমাদের রিয়াকশান কমপ্লিট। তাহলে এই হয়ে গেল কীভাবে আমরা রাইমার-টাইমান রিয়াকশানের মাধ্যমে, ফর্মাইলেশন রিয়াকশানের মাধ্যমে আমরা অ্যালডিহাইড পেলাম। এবার তুমি এই যে এইটা দেখতে পাচ্ছ O- রয়েছে, এবার তুমি যদি এখানে সিস্টেমটাকে অ্যাসিডিফাই করো ফাইনালি তাহলে এটা OH হয়ে যাবে, ঠিক আছে, অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড হয়ে গেল। পরবর্তী রিয়াকশান হচ্ছে, এটা মুছে দিচ্ছি এবার পরবর্তী রিয়াকশান হচ্ছে নাম্বার B 7B হচ্ছে রাইমার-টিম্যান কার্বক্সিলেশন। কালারটা কেমন বিচ্ছিরি হয়ে যাচ্ছে, নীল আর কালোর মাঝে মাঝে একটা হয়ে যাচ্ছে, যাই হোক। তো পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, আবারও একই
প্রথমে ও মাইনাস, আচ্ছা না আমি আগে রিয়াকশানটা লিখি। আমি শুরুতেই মেকানিজম দেখাতে শুরু করে দিয়েছি। ফর কার্বক্সিলেশন রিয়াকশানে অ্যাকচুয়ালি কী হয় ওইটা বলা হলো না। আমরা এখানে CCl4 নেব, ঠিক আছে। আমরা আগেরটা নিয়েছিলাম CHCl3 ফর্মাইলেশনে, ক্লোরোফর্ম নিয়েছিলাম। এখানে আমরা নেব CCl4 আর নেব NaOH। এই দিয়ে যদি রিয়াকশান করানো হয় তাহলে তৈরি হবে হচ্ছে, আগেরবার কি হলো, অর্থ আর প্যারা পজিশনে ফর্মাইলেশন হলো, CHO গ্রুপ এলো, এবার হচ্ছে কার্বক্সিলেশন, COOH গ্রুপ আসবে এইটা, আর প্যারা পজিশনে COOH। তাহলে বেনজোইক অ্যাসিড তার অর্থ পজিশনে হাইড্রক্সি গ্রুপ, তাহলে এটার নাম হয়ে গেল অর্থ হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, অর্থ হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। এটার আরেকটা নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। আর এটা প্যারাহাইড্রক্সি প্যারাহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, ওইটার আর আমি নাম লিখলাম না, তোমরা লিখে নাও। এবার যদি এটার মেকানিজম দেখতে যাই আমরা, আচ্ছা প্রথম কথা হচ্ছে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই কার্বক্সিলেশন রিয়াকশানে ইলেকট্রোফাইল হচ্ছে কিন্তু ডিরেক্টলি CCl4। এই যে CCl4 নিয়েছি রিয়েজেন্ট হিসাবে, ওটা ইলেকট্রোফাইল। আগের আমরা দেখলাম যে ক্লোরোফর্ম নিয়েছিলাম রিয়েজেন্ট হিসাবে, কিন্তু রিয়েজেন্টটা ইলেকট্রোফাইল না, ওখান থেকে ইলেকট্রোফাইল তৈরি হলো ডাইক্লোরোকার্বন। এখানে ডিরেক্টলি CCl4টাই হচ্ছে ইলেকট্রোফাইল। সুতরাং আমরা যদি এখান থেকে OH- দিয়ে যদি ফেনক্সাইড আয়ন বানাই, তাহলে আমরা বলবো যে এই ফেনক্সাইড আয়নে ডিরেক্টলি অ্যাটাক করবে কে, CCl4। তাহলে Cl, এখানে একটা Cl, এখানে একটা Cl, চারটে CCl4 হলো, সরি চারটে CCl4 হলো না, চারটে Cl হলো। আবারও সেম আগেরটার মতন কার্বনকে অ্যাটাক করবে, এখানে এই ক্লোরিনটা বাইরে চলে যাবে, একটা ক্লোরিন বাইরে চলে গেল। তাহলে কী তৈরি হবে, আবারও ও এর সঙ্গে ডাবল বন্ড হয়ে গেছে, এখানে আর এখানে ডাবল বন্ড আছে। এখানে দেখো CCl3 না, একটা ক্লোরিন বেরিয়ে চলে গেছে, CCl3। এই কার্বনের একটা বন্ড তৈরিও হলো, মানে এই যে পার্টিকুলার কার্বনটা, এই কার্বনটা হচ্ছে কোনটা, এইটা, ওর একটা বন্ড তৈরি হলো নতুন, আর একটা বন্ড চলে গেল, সুতরাং ও ইলেকট্রিক্যালি যা ছিল নিউট্রাল তাই থাকলো। এইবার এই অবস্থায় আবারও এখান থেকে হাইড্রোজেনটা আমরা বলতে পারবো যে এইটা বন্ডটা এখানে চলে আসলো, এটা বেরিয়ে গেল একদম আগের মতন। তাহলে উপরে আবার O- হয়ে গেল, বেনজিন বলয় তার অ্যারোম্যাটিসিটি ফিরে পেল, এবং এইখানে CCl3 হলো, O- CCl3। এটা একটা ইন্টারমিডিয়েট রিয়াকশানটার, ঠিক আছে, এটা একটা পরবর্তী স্টেপটা আমি উপরে লিখবো, তাই জন্য আমরা এটা মুছছি, ঠিক আছে। এই যে ইন্টারমিডিয়েট তৈরি হলো, এই ইন্টারমিডিয়েটে আবার আগেরটার মতন একদমই সেম, কিছুই ডিফারেন্স নেই। আবার এখানে OH- যেটা সিস্টেমে আছে, সিস্টেম যেহেতু অ্যালকালাইন, দিলে পরে SN2 রিয়াকশান হবে এই পার্টটাতে। তাহলে তিনটে Cl আছে, তিনটে Cl চলে গিয়ে তিনটে OH আসবে। কীরকম দেখো, এখানে O-, এখানে কার্বন, এই কার্বনের সঙ্গে তিনটে OH হয়ে যাবে। আবারও একটাই কার্বনে একাধিক OH গ্রুপ আনস্টেবল, তাহলে আবার এখান থেকে একটা জলের মলিকিউল বাদ চলে গেল, -H2 যদি হয় তাহলে এখানে O-। আচ্ছা একটা জিনিস আমি বলতে ভুলে যাচ্ছি বারবার, আমরা কিন্তু অর্থ পজিশন দিয়ে একটা দেখাচ্ছি, তাই আমরা অর্থ আইসোমারটা পাচ্ছি। প্যারা আইসোমার পেতে গেলে যেরকমভাবে আমি ডায়াজো কাপলিংটা দেখালাম, ওইভাবে প্যারা দিয়ে অ্যাটাকটা করাতে হবে, বাকি মেকানিজম একদম সেম আর কি। তাহলে এখানে কী তৈরি হলো দেখো, COOH তৈরি হলো না, -H2টা এখানে দিলাম, তাহলে COOH। এই জায়গাতে এসে কি হবে, এই জায়গাতে যেহেতু এখনো পর্যন্ত হচ্ছে, কী করবো এবার, এখান থেকে শুরু করেছিলাম, আচ্ছা এটা মুছেই দিই, এটুকু মুছে দিলাম, নিশ্চয়ই তোমাদের লেখা হয়ে গেছে, তো আমার টেনশন নেই। এবার দেখো কী হচ্ছে, সিস্টেম হচ্ছে এখনও কিন্তু অ্যালকালাইন সিস্টেমে কার্বক্সিলিক অ্যাসিড তো রিয়াকশান করতে চাইবে, তাই না। তো অ্যাসিড
কার্বক্সিলিক অ্যাসিড এবং এটা হচ্ছে ফেনক্সাইড, মানে কোত্থেকে এসছে, ফেনল থেকে। এবার ফেনল আর কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কে বেশি অ্যাসিডিক, কার স্ট্রেংথ বেশি? কার্বক্সিলিক অ্যাসিডের। তাহলে ও বেশি রিঅ্যাক্টিভ। ও কী করবে, প্রোটন এখানে একটা আমরা বলবো ও লস করবে, ও প্রোটন লস করে নিজে পরিণত হয়ে যাবে COO-এ। আর এই প্রোটনটা অ্যাবস্ট্রাক্ট করে নেবে হচ্ছে এই OH, এই O- দিয়ে ওটা হয়ে যাবে OH। ঠিক আছে? কেন এটা হলো? কারণ সিস্টেম এখনও অ্যালকালাইন, বাইরে থেকে কোনো অ্যাসিড আমি এখনও যোগ করিনি। সুতরাং সিস্টেম যেহেতু অ্যালকালাইন, তাহলে অ্যালকালির সঙ্গে আগে রিয়াকশান করতে চাইবে কে? কার্বক্সিলিক অ্যাসিড। ফেনল আগে রিয়াকশান, ফেনলের স্ট্রেংথ কম। এখানে আমরা দেখতে পাচ্ছি ফেনল আগে রিয়াকশান করে গেছে, O- হয়ে গেছে, কিন্তু এর যেহেতু স্ট্রেংথ বেশি, ও নিজের স্ট্রেংথ কাজে লাগিয়ে এইবার নিজে H+ লস করবে এবং সেই Hটা এ বাধ্য হয়ে অ্যাকসেপ্ট করবে এবং এরকম একটা পজিশনে আসবে। এই অবস্থায় এখনও কিন্তু সিস্টেম অ্যালকালাইনই আছে, আমরা OH- দিয়ে ট্রিট করেছি। এইবার যখন সেকেন্ড টাইম আবারও বেস আসছে রিয়াকশান করতে, বেস তো আছেই সিস্টেমে, অ্যালকালি সিস্টেমে আছে, এইবারে ও হচ্ছে নিজের Hটা লস করতে পারবে, এর আগে নয়। এইবার এখান থেকে তৈরি হবে দিস ইজ O-, আর এইটা COO-। এইবার এখানে আমরা সিস্টেমটাকে এক্সটার্নালি আমরা অ্যাসিডিফাই করছি, বাইরে থেকে এবার অ্যাসিড মেশাচ্ছি। তাহলে এবার এইগুলো নিউট্রালাইজড হবে এবং এটা OH হবে এবং এটা COOH হবে। এই হয়ে গেল আমাদের ফাইনাল প্রোডাক্ট স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে এই হয়ে গেল আমাদের, মুছে দিয়েছি হেডিং, রাইমার-টাইমানের এক হচ্ছে ফর্মাইলেশন আর দুই হচ্ছে কার্বক্সিলেশন। দুটো রিয়াকশানই খুব ইম্পর্টেন্ট। আমরা রাইমার-টাইমান রিয়াকশান এখানে পড়ছি, ঠিক এরপরে আমরা পড়বো কোলবে-স্মিথ রিয়াকশান। এই দুটো রিয়াকশান হচ্ছে ফেনল চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট ফর এক্সাম পারপাস আমাদের। মানে তুমি যদি অর্গানিক কেমিস্ট্রির 10টা রিয়াকশান বলো, মোস্ট ইম্পর্টেন্ট 10টা রিয়াকশান, তার মধ্যে অবশ্যই এই দুটো রিয়াকশান আসবে, রাইমার-টাইমান রিয়াকশান এবং এরপরে আমরা যেটা পড়তে চলেছি কোলবে-স্মিথ রিয়াকশান। এখানে কী হয় দেখো, ফেনলের সঙ্গে রিয়াকশান করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর NaOH, মানে আবারও অ্যালকালাইন মিডিয়ামে রিয়াকশান হয়। এবার এখানে মোটামুটি 360 ডিগ্রি থেকে 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে আর 4 থেকে 7 ATM প্রেশার লাগে। এটা একটা স্পেসিফিক কন্ডিশন, এই জন্য এটা মেনশন করতে হয়। তো প্রথমে কী হয়, OH আর এখানে তৈরি হয় COO-, মানে COO-Na আর কি, COO- Na+। এবার যদি আমরা সিস্টেমটাকে অ্যাসিডিফাই করি তাহলে এটা OH থাকে আর COO-Na হয়ে যাবে, জায়গা হচ্ছে না, ছোটো করে লিখে একটু, এটা OH হয়ে গেল, এটা হয়ে গেল COOH। এই জায়গাটাতে আমার একটা কনফিউশন আছে, মানে আমার একটা কনফিউশন বরাবরই থাকে আর কি। বইতে এই প্রথম স্টেপে এইটা লেখা হয়, এটার জায়গায় আমার প্রেফারেন্স হচ্ছে O-, মানে O- Na+, আর এখানে COO-Na+। রিয়াকশান মেকানিজম লিখলে আমরা বিষয়টা কেন এরকম আমি ভাবছি সেটা কনফার্ম হবে আর কি। স্যালিসাইলিক অ্যাসিড, এটা দুটোই লেখা যেতে পারে, এটাও লেখা যেতে পারে, এটাও লেখা যেতে পারে, ঠিক আছে। রিয়াকশান মেকানিজম দেখো, রিয়াকশান মেকানিজমে আবারও আমরা কি বলছি, প্রথমে যেহেতু NaOH আছে তা OH- এর প্রেজেন্সে প্রথমে O- হয়ে গেল, ফেনক্সাইড আয়ন তৈরি হয়ে গেল। ফেনক্সাইড আয়নের মধ্যে রিয়াকশান করতে আসবে কার্বন ডাইঅক্সাইড, CO2 আছে। তাহলে একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এতক্ষণে, সেটা হচ্ছে এই রিয়াকশানের ক্ষেত্রে ইলেকট্রোফাইল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিয়েজেন্ট প্লাস ওটাই হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে আবারও O- এখান থেকে ঘুরে এলো, অর্থ পজিশন দিয়ে কার্বনকে অ্যাটাক করলো, একটা C ডাবল বন্ড হয়ে একটা ডাবল বন্ড খুলে গেল। তাহলে কি তৈরি হবে দেখো, এইটা আর এটা আছে, এইখানে কার্বনের সঙ্গে বন্ড হলো, একদিকে O- আর একদিকে C ডাবল বন্ড। এবার এই কার্বনে আবারও একদম আগের মতন দেখো, মানে রাইমার-টাইমান রিয়াকশন যা বললাম তাই। এখানে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা এবার লস হবে,
মানে এখানটায়ও ইলেকট্রন পেয়ারটা দিয়ে দেবে, এই বন্ডটা খুলে যাবে, এখানে সিস্টেম আবার অ্যারোম্যাটিসিটি ফিরে পাবে। H প্লাস এখান থেকে লস হবে, সেই H প্লাসটা মানে আমরা এখানে এরকম লিখি -H প্লাস প্লাস H প্লাস, মানে H প্লাসটা লস হবে তাই জন্য -H প্লাস। আবার সেই H প্লাসটাকে আবার ধরে নেবে হচ্ছে এই O মাইনাস অ্যাটাক করে দেবে, দিয়ে এটা COOH হয়ে যাবে। তারপর আমরা এখানে পেয়ে যাবো O মাইনাস আর এখানে COOH। আবারও আগেরটার মতন প্রাইমার টাইম অ্যান্ড রিয়াকশানের কার্বক্সিলেশনটার কথা ভাবো, তাহলে এটা হয়ে গেল, এখানে COOH হয়ে গেল। এইবার যেটা আমি তখনই বলছিলাম যে আবারও এখানে -H প্লাস প্লাস H প্লাস, কার্বক্সিলিক অ্যাসিডটা কার্বক্সিলেট হিসাবে থাকতে বেশি পছন্দ করবে, তো সেই জন্য এটা COO মাইনাস আর এটা OH, এইটা লেখা থাকে বইতে এরকমভাবে। কিন্তু মিডিয়াম এখনও অ্যালকালাইন, আমরা বাইরে থেকে এক্সটার্নাল অ্যাসিড এখনও মেশাইনি, সুতরাং সিস্টেমে যেহেতু প্রথমে NaOH দিয়েছি, OH মাইনাস দিয়ে ফেনক্সাইড হয়েছে, সিস্টেম এখনও অ্যালকালাইন। সুতরাং এখন আবার ওপরের OHটা O মাইনাস Na প্লাস হবে, সুতরাং এইটা COO Na আর উপরে ONA, সেই জন্য আমি এইটা বলছিলাম যে ইন্টারমিডিয়েট এটাও লিখতে পারি আমরা। এবার যখন আমরা ফাইনালি বাইরে থেকে এক্সটার্নালি আমরা অ্যাসিড মেশাবো, তখন ওপরেরটা OH হয়ে গেল আর নিচেরটা হয়ে গেল মানে অর্থ পজিশনে হয়ে গেল COOH, মানে আবারও আমরা পেয়ে গেলাম স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে স্যালিসাইলিক অ্যাসিড আমরা কোলবে স্মিথ রিয়াকশান থেকে পাচ্ছি, প্লাস রাইমার-টিম্যান কার্বক্সিলেশন রিয়াকশান থেকে পাচ্ছি। এবার পার্টিকুলারলি এই স্যালিসাইলিক অ্যাসিড, এটার 3টে রিয়াকশান আছে, যে 3টে রিয়াকশান খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি উচ্চ মাধ্যমিকের রেসপেক্টে ভাবো, তাহলে তুমি টেস্ট পেপারের বা যে বইগুলো হয় প্রশ্ন বিচিত্রা ইত্যাদি, প্রায় প্রত্যেক অল্টারনেট পেজে এই 3টে রিয়াকশানের মধ্যে একটা রিয়াকশান ডেফিনেটলি পাবে, যে ইউজ অফ স্যালিসাইলিক অ্যাসিড, ইউজ অফ স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে স্যালিসাইলিক অ্যাসিড মানে হচ্ছে অর্থ হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, মানে OH এখানে লিখছিলাম আর এখানে COOH লিখছিলাম, এটা হয়ে গেল আমাদের স্যালিসাইলিক অ্যাসিড। এবার এই স্যালিসাইলিক অ্যাসিডের 3টে রিয়াকশান। প্রথমটা যেখানে আমরা মিথানলের সঙ্গে রিয়াকশান করাই ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আর রিফ্লাক্স করানো হয়, তাহলে অ্যাসিডের সঙ্গে অ্যালকোহলের রিয়াকশানে এস্টার তৈরি হয়। আমরা জানি যেটা তৈরি হবে সেটা হচ্ছে COOHটা, অ্যাসিডটা হয়ে যাবে COOR, মানে COOCH3। সো দিস ইজ স্যালিসাইলিক অ্যাসিডের মিথাইল এস্টার, মিথাইল যেহেতু এসছে তাই এর নাম মিথাইল স্যালিসাইলেট, মিথাইল স্যালিসাইলেট। এর আর একটা নাম হচ্ছে অয়েল অফ উইন্টারগ্রিন। উইন্টারগ্রিন নামের একটা গাছ আছে, সেই গাছ থেকে একটা নির্যাস পাওয়া যায়, সেই নির্যাসের মধ্যে যে কম্পোনেন্টটা থাকে সেটাই হচ্ছে এইটা, কৃত্রিমভাবেও তৈরি করা গেল। এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা আমাদের ডেইলি লাইফে, এটা একটা পেইন কিলার হিসেবে ব্যবহার হয়। আমরা যে মার্কেটে আয়োডেক্স বা ভোলিনি এই জাতীয় যে অয়েন্টমেন্টগুলো পাই, তার প্রধান উপাদান হচ্ছে অয়েল অফ উইন্টারগ্রিন বা মিথাইল স্যালিসাইলেট। যদি কখনো কেনো দোকান থেকে বা যদি বাড়িতে থাকে, তাহলে প্যাকেটের গায়ে যেখানে কম্পোনেন্ট বা ইনগ্রেডিয়েন্ট লেখা থাকে সেইখানে দেখবে মিথাইল স্যালিসাইলেট লেখা থাকে, কোথাও 10%, কোথাও 20% ইত্যাদি থাকে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশান, অয়েল অফ উইন্টারগ্রিন টেস্ট। এরপরে একই রকম আমরা যদি ফেনল নিয়ে রিয়াকশান করি, PHOH, এটাও একটা অ্যালকোহলের মতন রিয়াকশান করবে। এখানে মিথাইল অ্যালকোহল, এখানে ফেনল। তো এখানেও POCl3 নেওয়া হয়, এটা একটা ডিহাইড্রেটিং এজেন্ট, দিয়ে হিট করা হয়, দিলে এই অ্যাসিড গ্রুপের সঙ্গে অ্যালকোহল মানে ফেনলের কী হবে, এস্টারিফিকেশন রিয়াকশন হবে যেরকমটা হয়। তাহলে এখানে তৈরি হয়ে যাবে COO, তারপরে একটা বেঞ্জিন রিং। তাহলে আবারও এটা হয়ে গেল স্যালিসাইলিক অ্যাসিডের, এটা ছিল মিথাইল এস্টার, মিথাইল স্যালিসাইলেট, এটা হচ্ছে ফিনাইল গ্রুপ আছে, তাহলে ফিনাইল এস্টার, তাহলে এটার নাম হচ্ছে ফিনাইল স্যালিসাইলেট, ফিনাইল স্যালিসাইলেট। এটার সাধারণ বাণিজ্যিক নাম হচ্ছে স্যালল, SALOL, স্যালল। স্যাললটা ওটা যেমন পেইন কিলার হিসেবে ব্যবহার হয়, এটাও এর ইউজ হচ্ছে, এটা ইন্টারনাল
অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহৃত হয়। ইন্টারনাল অ্যান্টিসেপটিক, দেহের ভেতরকার অ্যান্টিসেপটিক, যেটা দেহের ভেতরে ইউজ করা যায় এরকম। এবং আমরা জেনারেলি যে টুথপেস্টগুলো ব্যবহার করি তাতে এই স্যালল থাকে। ঠিক আছে, তাহলে মিথাইল স্যালিসাইলেট হয়ে গেল, অয়েল অফ উইন্টারগ্রিন, পেন কিলার। ফিনাইল স্যালিসাইলেট যেটা হচ্ছে স্যালল, যেটা হচ্ছে একটা অ্যান্টিসেপটিক, টুথপেস্টে থাকে। আর লাস্ট আর একটা এখানে আমরা রিয়াকশন করাই CH3CO হোল টুয়াইস O, মানে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড দিয়ে রিয়াকশন করাই। অ্যাসিডিক অ্যানহাইড্রাইড এছাড়া এখানে মানে অ্যাসিডিক মিডিয়াম রিয়াকশনটা করানো হয়। অ্যাসিডিক অ্যানহাইড্রাইড দিলে কি হবে, এর সঙ্গে ডিরেক্টলি অ্যাসিড কোনো বিক্রিয়া করবে না, কিন্তু এই যে ফেনল, আমরা অ্যালকোহলের অ্যাসিটাইলেশন পড়েছি, ফেনলের অ্যাসিটাইলেশন পড়েছি, অ্যাসিটাইলেশন রিয়াকশন হবে। অর্থাৎ OH এর পরিবর্তে অ্যাসিটাইলেশনে কি হয়, আমরা অ্যালকোহল পড়ার সময় অ্যাসিটাইলেশন পড়িয়ে আমরা কটায় OH গ্রুপ আছে অ্যালকোহলে ওটাও আমরা টেস্ট কীভাবে করতে হয়, কাউন্ট কীভাবে করতে হয় সেটা শিখেছিলাম। সেখানে আমরা বলেছিলাম OH থেকে হয়ে যায় OCOCH3, তাই না? এই হচ্ছে চেঞ্জ। তাহলে সেটা এখানে হবে, তাহলে OCOCH3 হয়ে যাবে এটা, আর COOH গ্রুপ যেরকম ছিল থাকবে। তাহলে এইবার এটা ছিল স্যালিসাইলিক অ্যাসিড, উপরেরটা দিস ইজ স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিডের যে OH গ্রুপটা, মানে কী বলবো, হাইড্রক্সি গ্রুপটা, সেইটা তার অ্যাসিটাইলেশন হয়ে গেল। তাহলে আমরা এখন এই কম্পাউন্ডটাকে বলবো অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। কি বলবো? অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। ঠিক আছে, অনেকে আবার একটু বেশি উত্তেজিত হয়ে গিয়ে এটাকে বলে দেয় অ্যাসিটাইল স্যালিসাইলেট, যেমন এখানটায় মিথাইল স্যালিসাইলেট, এখানে ফিনাইল স্যালিসাইলেট। স্যালিসাইলেট কেন বলছি, কার্বক্সিলেট কখন বলবো আমরা? যদি ওটা এস্টার হয়, এটা তো এস্টার না, এটা এখানে অ্যাসিড গ্রুপ ইনট্যাক্ট COOH, তাহলে তো স্যালিসাইলিক অ্যাসিডই বলবো, তাই না? তো এখানে অনেকে অ্যাসিটাইল স্যালিসাইলেট লিখে ফেলে, যেটা হচ্ছে কিন্তু পুরোপুরি ভুল। এবার এই কম্পাউন্ডটার আরেকটা নাম যেটা আমাদের কাছে খুব পরিচিত, দ্যাট ইজ অ্যাসপিরিন। অ্যাসপিরিন কথাটা তোমরা নিশ্চয়ই শুনেছো। আজকের এটা অ্যাসপিরিন একটা খুবই কী বলবো জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটা ড্রাগ বা ওষুধ। এটা বেসিক্যালি যে দুটো কাজে ব্যবহার করা হয় তার মধ্যে একটা হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যান্টিপাইরেটিক। অ্যান্টিপাইরেটিক মানে যারা আমাদের দেহের তাপমাত্রা কমায়, জ্বরের ওষুধ হিসেবে ব্যবহার হয়। সেকেন্ড হচ্ছে এটা অ্যানালজেসিক। অ্যানালজেসিক কাদের বলা হয়? যারা ব্যথা উপশম করে, ব্যথা উপশমকারী ওষুধ। এছাড়া বর্তমানে অ্যাসপিরিনটাকে হার্টের পেশেন্টদের জন্যও ব্যবহার করা হচ্ছে এবং সেটা খুবই ইফেক্টিভ একটা ওষুধ হিসাবে পরিচিত হয়েছে। তোমরা ইকোস্প্রিন জাতীয় কোনো ওষুধের নাম শুনে থাকবে, যেগুলো আমাদের রক্তটাকে ডাইলিউট করে দেয়, পাতলা করে দেয়। হার্টের যারা পেশেন্ট হন তাদের কী বলবো, হার্টের কাছাকাছি যে শিরা বা ধমনীগুলো, সেখানে অনেক ব্লকেজ থাকে অনেক সময়। তো সেই ব্লকেজের মধ্যে দিয়ে যাতে রক্ত পাস করতে পারে বা ব্লকেজ তৈরি হলেও যাতে রক্তের ফ্লোটা কমে না যায়, সেই কারণে রক্তটাকে পাতলা করে দেওয়া হয়, ডাইলুট করে দেওয়া হয়। সেইটা করতে অ্যাসপিরিন কিন্তু কাজে লাগে। নাম্বার 9 হচ্ছে গাটারম্যান রিয়াকশন। গাটারম্যান, এটাকেও গাটারম্যান ফর্মাইলেশন বলা হয় অনেক সময়, কারণ ফর্মাইল গ্রুপ অর্থাৎ CHO গ্রুপের এখানে ইন্ট্রোডাকশন হয় ফেনলের সঙ্গে। এবার 2-3টা রিয়াকশন আমরা পড়বো যেগুলো খুবই ছোটো ছোটো, এদের আমরা আর অ্যাজ সাচ মেকানিজম দেখার মতন অত ইম্পর্টেন্স নেই, কিন্তু রিয়াকশনগুলো জানতে হবে। সেটা হচ্ছে এখানে HCl আর HCN দেওয়া হয়, হাইড্রোসায়ানিক অ্যাসিড, আর এর সঙ্গে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লিউইস অ্যাসিড হিসেবে। অনেক সময় অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বদলে জিঙ্ক ক্লোরাইড ZnCl2 ওটা ব্যবহার করা যেতে পারে। তো এইটা ব্যবহার করা হয়, আর তারপর সেকেন্ড স্টেপে পুরো সিস্টেমটাকে অ্যাসিডিফাই করা হয়। করলে পরে যেটা তৈরি হয় সেটা হচ্ছে এখানে মেজর প্রোডাক্ট হিসেবে প্যারাহাইড্রক্সি বেনজালডিহাইড তৈরি হয়ে গেল, এটা মেজর। এছাড়া অর্থোহাইড্রক্সি বেনজালডিহাইড ওইটা মাইনর পরিমাণে তৈরি হয়। এটা হচ্ছে গাটারম্যান রিয়াকশন বা গাটারম্যান ফর্মাইলেশন। নেক্সট হচ্ছে লেডারার ম্যানাসে রিয়াকশন। লেডারার ম্যানাসে রিয়াকশন, এই রিয়াকশানটা একটা খুব ইম্পর্টেন্ট। কেন? মানে যত না গুরুত্বপূর্ণ রিয়াকশান এটা এই চ্যাপ্টারে, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমরা যখন পলিমার চ্যাপ্টার পড়বো ইউনিট 15-এ, সেখানে এখানে কী হয় অ্যাকচুয়ালি দেখো, ফেনলের সঙ্গে রিয়াকশান হয় ফর্মালডিহাইডের। কার?
ফর্মালডিহাইডের CH2O, আমরা CH2O এর বদলে অনেক সময় HCHO লিখি, একই ব্যাপার, অ্যাসিডিক মিডিয়ামে রিয়াকশান হয়। কী হয় দেখো, অ্যাসিডিক মিডিয়াম মানে H+, তো তার সঙ্গে ফর্মালডিহাইড HCHO যখন রিয়াকশান করে তখন অক্সিজেন তার লোন পেয়ার দিয়ে প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে, HC ডাবল বন্ড OH, ওই সঙ্গে এইচের বন্ড হয়ে গেছে, অক্সিজেন লোন পেয়ার ছেড়েছে বলে প্লাস চার্জ হয়ে গেল। এবার এই বন্ডটা জাস্ট একটা এর মধ্যে পাই বন্ডটা ভেঙে যায়, গিয়ে অক্সিজেনটাকে নিউট্রাল করে দেয়, দিয়ে OH হয়ে গেল। তাহলে এই কার্বনের মাথায় চলে গেলো প্লাস চার্জ, যেহেতু ওর একটা বন্ড কমে গেল। তাহলে ফাইনালি এটা কী তৈরি হলো? দিস ইজ CH2OH, যেখানে C এর মাথায় প্লাস চার্জ। এবার এইটা হচ্ছে এখানকার ইলেকট্রোফাইল, লেডারের ম্যানেসার রিয়াকশানের ইলেকট্রোফাইল হচ্ছে এটা। তাহলে ওইটা যদি ইলেকট্রোফাইল হয় তাহলে আমাদের প্রোডাক্ট কী হবে? বোঝাই যাচ্ছে যে এখানে প্যারা পজিশানে CH2OH এবং অর্থ পজিশানেও CH2OH। খুব ভালো করে লক্ষ্য করো, এখানে ফেনল গ্রুপ এবং অ্যালকোহল গ্রুপ দুটোই আছে। এটা যদি OH-টা না থাকে তাহলে এটা কী হয়ে যাবে? বেনজিন বলা হয় CH2OH, মানে বেনজাইল অ্যালকোহল। আমরা এটাকে বলি প্যারাহাইড্রক্সি বা অর্থ হাইড্রক্সি বেনজাইল অ্যালকোহল। তাহলে প্রথমটা হচ্ছে প্যারা হাইড্রক্সি বেনজাইল অ্যালকোহল, পরেরটা অর্থ হাইড্রক্সি। এবার যেটা বলেছিলাম একটু আগে যে ইউনিট 15 পলিমার যখন আমরা পড়ি তখন আমরা দেখবো যে এই যে যৌগগুলো যারা হচ্ছে, যাদের মধ্যে অ্যালকোহল গ্রুপ থাকছে প্লাস হচ্ছে ফেনলিক OH গ্রুপও থাকছে, এরা পরস্পরের সঙ্গে জুড়ে গিয়ে পলিমার তৈরি করে। সেই পলিমারটাকে আমরা বলি ফেনল ফর্মালডিহাইড রেজিন, বা ব্যাকেলাইট আর একটা নাম, খুব পরিচিত একটা আমাদের পলিমার ব্যাকেলাইট, এবং আমাদের পরীক্ষার পারপাসেও খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সেই হিসাবে এই রিয়াকশান আমাদের মনে রাখতে হবে, লেডারের ম্যানাসের রিয়াকশান। নেক্সট 11 নম্বর রিয়াকশান আমরা পড়ব, সেটা হচ্ছে কার সঙ্গে রিয়াকশান করব? দুটো রিয়াকশান আর বাকি আছে, ফেনপথ্যালিনের সঙ্গে, ফেনপথ্যালিন উইথ ফেনপথ্যালিন। যা ফেনপথ্যালিনের যে এলটা, এটা কিন্তু সাইলেন্ট। হ্যাঁ, ফেনপথ্যালিন ভুল করে এরকম বলে অনেকে, অনেক সময় আমিও বলে ফেলি, কিন্তু অ্যাকচুয়ালি এলটা সাইলেন্ট, ফেনপথ্যালিন বললে বেটার হয়। আচ্ছা, উইথ ফেনপথ্যালিন কেন বললাম? ভুলভাল লিখে দিচ্ছি। ফেনপথ্যালিন অ্যাকচুয়ালি তৈরি হবে এই রিয়াকশনের মাধ্যমে। উইথ যদি লিখতেই হয় তাহলে লিখতে হবে থ্যালিক অ্যানহাইড্রাইড। থ্যালিক, দেখো থ্যালিক বানানেও প্রথমে যে পিএইচটা সাইলেন্ট, এই TH থেকে উচ্চারণ শুরু হবে, থ্যালিক অ্যাসিড থেকে থ্যালিক অ্যানহাইড্রাইড। থ্যালিক অ্যানহাইড কেমন দেখতে? দেখো থ্যালিক অ্যানহাইড্রাইড দেখতে হয় এরকম, CO, এখানে CO, এখানে অক্সিজেন, দিস ইজ থ্যালিক অ্যানহাইড্রাইড। এর সঙ্গে কার রিয়াকশন হবে? ফেনল অ্যাকচুয়ালি দুখানা রিয়াকশান করে, দুটো ফেনল রিয়াকশান করে। কি তৈরি হয়? রিয়াকশানটা খুবই সোজা, খুবই সিম্পল, দেখতে এরকম লাগছে বটে। কীভাবে হয় রিয়াকশানটা সেটা আগে দেখো, তাহলে এখান থেকে প্রোডাক্ট বানানো খুবই সহজ। যে থ্যালিক অ্যানহাইড্রাইড, থ্যালিক অ্যানহাইড্রাইডের এই যে অক্সিজেনটা, ডাবল বন্ডের অক্সিজেন, এটার সঙ্গে অ্যাকচুয়ালি যোগ হয়, ধরো একটা ফেনল লিখছি আমি এখানে, খুব ভালো করে লক্ষ্য করো, ফেনল লিখছি আমি, বলছি অ্যাকচুয়ালি ফেনলের প্যারা পজিশনের হাইড্রোজেনটাকে হাইলাইট করছি, আরেকটা এখানেও লিখছি আমি ফেনল। ঠিক আছে, এই তিনজন রিয়াকশান করবে। এই তিনজন রিয়াকশান করার সময় কি হচ্ছে দেখো, এইভাবে একটা ওয়াটার মলিকিউল লস করবে। ঠিক আছে, -H2O। তাহলে আমরা এখান থেকে প্রোডাক্ট খুব সহজে বানাতে পারবো এইভাবে যদি করে নিই। তা নাহলে ওখান থেকে ডাইরেক্টলি প্রোডাক্টটা লেখা একটু ভজকটা মনে হতে পারে। তাহলে COO, এই যে এখানকার ডাবল বন্ড আর থাকবে না, দুটা বন্ড থাকবে ঠিকই, কার্বনটা লিখি এখানে আমি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দুটো বন্ড,
এদিকে একটা এই গ্রুপটা জুড়ে যাবে, আর একটা এদিকে এই গ্রুপটা জুড়ে যাবে, মানে একটা প্যারাহাইড্রক্সি একটা ফিনাইল গ্রুপ এখানে জুড়ে গেল, OH হয়ে গেল, আর এখানেও একটা OH হয়ে গেল। সো দিস ইজ ফেনপথলিন। ফেনল আর এদিকে থ্যালিক অ্যাসিড দুজন মিলে, থ্যালিক অ্যানহাইড্রাইড দুজন মিলে তৈরি হয়ে গেল ফেনপথলিন, যেটা হচ্ছে আমাদের একটা ইন্ডিকেটর হিসেবে আমরা ব্যবহার করি টাইট্রেশন করানোর সময়। অ্যাসিড বেস টাইট্রেশন, যেখানে অ্যাসিড মিডিয়ামে ও কালারলেস হয় আর অ্যালকালাইন মিডিয়ামে পিঙ্ক কালারের হয়। আচ্ছা, 12 নম্বর হচ্ছে লিবারম্যানস নাইট্রোসো রিয়াকশান। এই রিয়াকশানে কী হয় দেখো, ফেনলের সঙ্গে নাইট্রোসো মানে নাইট্রোসো গ্রুপের ইন্ট্রাকশন হবে, ফেনলের নাইট্রোসেশন হবে। আমরা আগের দিন পড়েছিলাম NaNO2HCl বা HNO2 সঙ্গে রিয়াকশান করে এখান থেকে তৈরি হয় ইলেকট্রোফাইল, তৈরি হয় NO+, সে রিয়াকশান করে এবং প্যারানাইট্রোসোফেনল তৈরি হয়। তো প্যারানাইট্রোসোফেনল তৈরি হলো, প্যারানাইট্রোসোফেনল তৈরি হয়ে গেল। প্যারানাইট্রোসোফেনলের এই নাইট্রোসোটা সঙ্গে সঙ্গে টটোমেরাইজ করে আমরা যদি মিডিয়ামটাকে সামান্য অ্যাসিডিফাই করি, তাহলে সেই অ্যাসিডিক মিডিয়ামে ও কী করবে, টটোমেরিজম প্রদর্শন করবে এবং টটোমেরাইজ করে নাইট্রোসোটা হয়ে যাবে অক্সিম। অক্সিম মানে ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড OH, অক্সিম হয়ে গেল। এই অক্সিমের সঙ্গে আমরা রিয়াকশান করাবো আরেকটা ফেনলের, সেকেন্ড টাইম আরেকটা ফেনল আসছে রিয়াকশান করতে। তাহলে ফেনল সেকেন্ড মলিকিউল যখন রিয়াকশান করতে আসবে, আচ্ছা আমি ওরকম দেখাবো না, ফেনলের OH-টাকে আমি এইদিকে দেখাচ্ছি আর প্যারা পজিশনের একটা হাইড্রোজেনকে দেখাচ্ছি। যখন রিয়াকশান করতে আসবে অ্যাকচুয়ালি এই হাইড্রোজেন আর এই যে অক্সিমের যে OH, এরা মিলিয়ে একটা H2O মলিকিউল লস করবে। করলে কি তৈরি হবে দেখো, HO এটুকু হয়ে গেল। এবার প্যারা পজিশনের সঙ্গে নাইট্রোজেনের বন্ড হবে, এর সঙ্গে ডাবল বন্ড দিয়ে এখানে বেনজিন বলয় যেটা আছে, যেটা হচ্ছে এরকম, যার অ্যারোমেটিসিটি লুজ হয়ে গেছে, এরকম কুইনোন টাইপের একটা স্ট্রাকচার, এইটা হয়ে গেল। এই যেটা তৈরি হলো এখন এখানে, এইটার নাম হচ্ছে ইন্ডোফেনল। ইন্ডোফেনল। এবার এই ইন্ডোফেনলটা হচ্ছে রেড কালারের, ঠিক আছে? পুরো সলিউশনটা টেস্ট টিউব জুড়ে পুরো লাল, আমি নীল বললাম বোধহয় ভুল করে, এটা লাল কালারের। বলছি এক আর ভাবছি তার পরের লাইনটা, সমস্যা হয়ে যাচ্ছে ওই জন্য। এইবার যদি আমরা এটাকে আবার অ্যালকালাইন করি, NaOH যদি দিয়ে দিই এর মধ্যে, তাহলে এই যে ফেনলিক OH-টা এটা NaOH-এর সঙ্গে রিয়াকশান করবে, এটা O- হয়ে যাবে। এই যে O- হয়ে গেল, O- হয়ে যাওয়ার পরে পরবর্তীতে এটা রেজোনেন্স স্টেবিলাইজড হবে এবং এই যে সিস্টেমটা যেটা এখন আমি লিখছি, এই যে সিস্টেমটা তৈরি হয়ে গেল, এইটা অ্যাকচুয়ালি ব্লু কালারের হয়, অর্থাৎ নীল রঙের হয়। তাহলে এই যে আমরা কি করলাম, ফেনল তার নাইট্রোসেশন করলাম, তারপরে এরকম লেখা থাকে বইতে যে ফেনলের মধ্যে NaNO2HCl মানে নাইট্রোসো গ্রুপটার ইন্টারাকশন করানোর জন্য নাইট্রোসেশন করানো হলো। তারপরে সিস্টেমটাকে ডাইলুট করা হলো জল দিয়ে। ডাইলুট করা হচ্ছে মানে কি, আর কিছুই না, ওই বাদবাকি যে ফেনল মলিকিউলগুলো আছে তাদের সঙ্গে রিয়াকশান করানোর যে ব্যাপারটা সেইটা করা হচ্ছে। করলে পরে এই ইন্ডোফেনল তৈরি হবে, সলিউশন লাল কালারের হয়ে যাবে। এই সলিউশনকে আবার আমরা যদি আমরা সলিউশনকে অ্যালকালাইন করি, তাহলে সলিউশনের কালার আবার হয়ে গেল ব্লু। তাহলে এই যে লাল কালার তৈরি হচ্ছে, পরবর্তী সময়ে অ্যালকালাইন করার পরে আবার ব্লু হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে ফেনলের একটা আইডেন্টিফিকেশান। ফেনলের আইডেন্টিফিকেশান টেস্ট আমরা এর আগে পড়েছি, কোনটা হ্যালোজেনেশন বললাম, ট্রাইব্রোমোফেনল তৈরি হলো সাদা অদক্ষেপ। এছাড়া আমরা পড়লাম নিউট্রাল ফেরিক ক্লোরাইড টেস্ট, এছাড়াও লিবারম্যানস নাইট্রোসো টেস্ট, এটাও কিন্তু ফেনলের আইডেন্টিফিকেশান টেস্টের জন্য খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়। আমরা আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে এসে গেছি। এবার আমাদের খালি ফেনলের অক্সিডেশন বাকি আছে, এটা পড়লি আজকের ভিডিও শেষ এবং ফেনলের কেমিক্যাল রিয়াকশন হয়ে যাবে কমপ্লিট। তো ফেনলের অক্সিডেশনের ক্ষেত্রে আমাদের দুটো রিয়াকশন খুব ইম্পর্টেন্ট, দুটো রিয়াকশন আমি একসঙ্গেই দেখাচ্ছি। একটা হচ্ছে এখানে দেখাচ্ছি আমি K2H2O8, এর নাম পটাশিয়াম পারক্সি ডাইসালফেট
বা পটাশিয়াম পার ডাইসালফেট, নাম লিখে নাও, আমি আর লিখছি না, পটাশিয়াম পার ডাইসালফেট। এটা অ্যালকালাইন মিডিয়ামে পটাশিয়াম পার ডাইসালফেটের সঙ্গে রিয়াক্ট করানো হয় প্রথমে, আর তারপরে সলিউশনকে অ্যাসিডিফাই করা হয়। এই রিয়াকশানটার নাম হচ্ছে, যেহেতু পারসালফেট ব্যবহার করা হয়, আর সায়েন্টিস্টের নাম অনুসারে এলবস পারসালফেট অক্সিডেশন বা এলবস অক্সিডেশন অনেক সময় বলা হয়। ঠিক আছে, এই রিয়াকশানে কি তৈরি হয়? এই রিয়াকশানে তৈরি যেটা হলো সেটা হচ্ছে ফেনলের যে ওইচটা সেটা থাকলো, তার প্যারা পজিশনে আরেকটা ওইচ এসে গেল, এটার নাম হচ্ছে কুইনল। ডাইহাইড্রক্সি বেঞ্জিনগুলোর নাম আমি আগে বলেছিলাম, কুইনল, রিসরসিনল, ক্যাটিকল ইত্যাদি। আর সেকেন্ড যেটা রিয়াকশান সেটা দুটো রিয়েজেন্ট ব্যবহার করে করা যায়, আইদার Na2Cr2O7 বা K2Cr2O7/H+, যেটা আমাদের খুবই পরিচিত একটা অক্সিডাইজিং এজেন্ট এইটা, অথবা আর একটা রিয়েজেন্ট সেটা হচ্ছে যে CrO2Cl2 ক্রোমিল ক্লোরাইড। এই রিয়াকশন যদি করানো হয় তাহলে অ্যারোমেটিসিটি লস হয় বেনজিন বলয়ের, আমরা যে কম্পাউন্ডটা পাই সেটাকে আমরা বলি কুইনোন। লাস্টে ওন আছে মানে কার্বনিল গ্রুপ আছে, তো এটার নাম হচ্ছে কুইনোন। ব্যাস, ফেনল অক্সিডেশন এখানে শেষ। খালি একটা কোয়েশ্চেন আসে পরীক্ষায়, সেটা হচ্ছে ফেনলকে যদি তুমি খোলা বাতাসে রেখে দাও, এরিয়াল এক্সপোজার যদি দাও, তাহলে এটা প্রথমে রেডিশ কালারের হয়ে যায়, তারপরে ব্রাউন কালারের হয়ে যায়। কেন? যদিও ফেনল ইটসেলফ হচ্ছে কালারলেস, পিওর ফেনল কালারলেস, কিন্তু ওকে খোলা বাতাসে রাখলে এইসব হয়। কেন হয়? এর কারণ হচ্ছে ফেনল, প্রথম কথা হচ্ছে খোলা বাতাসে প্রথমে হচ্ছে ওর এরিয়াল অক্সিডেশন হয়, বাতাসের অক্সিজেনের প্রেজেন্সে তৈরি হয় কুইনোন। এই যে কুইনোন যেটা ওইখানে লিখেছি সেটাই তৈরি হয়। এই কুইনোনটা কি করে, যদি তুমি একটা পাত্রে ফেনল রাখো তাহলে সবকটা ফেনল একসঙ্গেই তো একটা নির্দিষ্ট মুহূর্তে সবাই তো কুইনোন হয়ে গেল তা নয়, কিছু ফেনল থাকে সিস্টেমে। এইরকম দুখানা ফেনলের সঙ্গে এই কুইনোনটা রিয়াকশান করে, দুটো ফেনলের সঙ্গে কুইনোন রিয়াকশান করে এবং একটা হাইড্রোজেন বন্ড তৈরি করে। মানে খুব সুন্দর, দেখো স্ট্রাকচারটা তোমরা খুব সহজেই লিখতে পারবে। এরকম না যে দেখে যতটা কঠিন মনে হবে, তুমি যদি নিজে হাতে লিখতে থাকো, ট্রাই করো, তাহলে তুমি বুঝতে পারবে সহজ। দেখো এই যে ওই যেটা ফেনল হয়ে গেল, আর মাঝখানে তুমি একটা কুইনোন দাও, কুইনোন যদি একটা দাও এখানে, তাহলে এটাকে এরকম দেখতে হবে। আর এখানে দূরে তুমি আর একটা ফেনল দাও, ঠিক আছে? দুটো ফেনল আর একটা কুইনোন, তো কুইনোনটাকে মাঝখানে রাখবো, ফেনল দুটোকে দুদিকে রাখবো, আর এখানে আমি হাইড্রোজেন বন্ড দেখিয়ে দেবো, ঠিক আছে? দিস হাইড্রোজেন বন্ড। এই যে কম্পাউন্ডটা তৈরি হলো, এই কম্পাউন্ডটার নাম হলো ডাইফেনোকুইনোন। ডাইফেনোকুইনোন মানে দুখানা ফেনলের সঙ্গে একটা কুইনোনের বন্ড, তাই ডাইফেনোকুইনোন। এটার কালার হয় রেড কালারের, তাই জন্য সিস্টেমটাকে প্রথমে রেডিশ লাগে। এবার এটার কালার রেড, আবার যদি এই কুইনোন তৈরি হয়, এই কুইনোন এখানেও লিখেছি আমরা, কুইনোনের কালার হচ্ছে ইয়েলো। কুইনোন একটা হলুদ কালারের সলিড, তো অনেক সময় হলুদ আর লাল এসব মিশে যখন কোনো একটার প্রপোর্শান বেশি, লালের যদি প্রপোর্শান অনেক বেশি হয়ে যায়, তখন সেটা ব্রাউনিশও দেখাতে পারে। সেই জন্য এই ধরনের কালারগুলো দেখা যায়। তা যদি এরকম কোয়েশ্চেন আসে যে ফেনলকে খোলা বাতাসে রাখলে ওটা লালচে বা বাদামি কেন হয়ে যায়, তাহলে এই পার্টিকুলার রিয়াকশানটা এতটা কিন্তু দিতেই হবে, ঠিক আছে? এইটা বলার সঙ্গে সঙ্গে আমাদের ফেনলের কেমিক্যাল রিয়াকশান শেষ হলো। নেক্সট ভিডিওতে আমরা ইথারের প্রিপারেশন পড়ব, তারপরে ইথারের রিয়াকশান পড়লে পরে আমাদের এই টোটাল ইউনিট 11টা কমপ্লিট হবে। তাহলে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দাও। একটা লাইক করতে 1 সেকেন্ডেরও কম সময় লাগে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাতে পারো। পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে উইথ প্রিপারেশন অফ ইথার্স। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।